জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, জাতীয় সংসদ নির্বাচনের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ এই 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যেই যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল। দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন আবারও কি উত্তপ্ত হবে রাজনীতির মাঠ, কিংবা এই যুগপৎ আন্দোলনের রাজনীতিতে প্রভাব আসলে কি? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আবার মুখোমুখি হয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ। যেমনটি বলছিলাম, 5 দফা দাবিতে 3 দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। কিন্তু শুরুতেই বুঝতে চাই মাসুদ কামাল, জামায়াতের এই আন্দোলন আসলে কার বিরুদ্ধে? না, আসলে হয়েছে কি, এখানে কয়েকটা জিনিস। এগুলো মানে যারা আন্দোলন করছে তাদের একটা পরিকল্পনা আছে। তাদের 1 নম্বর পরিকল্পনা হলো তারা পিআর পদ্ধতির কথা বলছে এবং যে দাবিগুলি আপনি বললেন, এই দাবিগুলির কথা বলছে। এই দাবিগুলো যে একেবারে ভিত্তিহীন, একেবারে অমূলক, তা কিন্তু আপনি বলতে পারবেন না। এই দাবিগুলোর কিছু না কিছু কার্যকারিতা আছে। হয়তো প্রশ্ন উঠত যে এই সময়ে এটা করার সময় আছে কিনা। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কিন্তু পিআর পদ্ধতির পক্ষে, উভয় কক্ষেই আমি পিআর পদ্ধতির পক্ষে। কিন্তু আমি আবার এটাও মনে করি যে নিম্নকক্ষে এই সময়ে এখন পিআর পদ্ধতিটা চালু করাটা কঠিন হয়ে যাবে। এটা এই সময় করা যাবে, তাহলে নির্বাচন অনেক বিলম্বিত হয়ে যাবে। এটা আমি পার্সোনাল, যে কারণে আমার পার্সোনাল অপিনিয়ন হলো এবার নিম্নকক্ষ স্বাভাবিক নিয়মে হোক, উচ্চকক্ষে পিআরটা থাকুক। কারণ উচ্চকক্ষের তো আসলে অত বেশি ভূমিকা নাই, কিন্তু শাসন কার্যে উচ্চকক্ষের ভূমিকা অত বেশি তীব্র, অত বেশি মানে নাই। তো যে কারণে আমি মনে করি নিম্নকক্ষে এবার নির্বাচনটা পিআর না হয় মানে ভালো। কারণ ওইটা করতে গেলে আপনি নির্বাচন ফেব্রুয়ারিতে করতে পারবেন না, এটা একদম মানে একদম বাস্তবতা। কারণ পিআর পদ্ধতি করতে গেলে অনেকগুলি প্রশ্ন আসবে। সারা দুনিয়াতে অনেক পিআর পদ্ধতি আছে, সব জায়গায় কিন্তু একই পদ্ধতিতে পিআর পদ্ধতি না। আমাদের এখানে কোনটা লাকসই হবে, মানে কোনটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা নিয়ে কিন্তু গবেষণা এবং আলোচনার অনেক প্রয়োজন আছে। যেমন আমাদের এখানে সারা অনেক দুনিয়ার অনেক জায়গায় যারা নাকি এমপি হন, মেম্বার অফ পার্লামেন্ট হন, তাদের অনেক সময় এলাকার উন্নয়ন কাজে কোনো ভূমিকা থাকে না, কারণ ওখানে লোকাল গভর্নমেন্ট খুব স্ট্রং থাকে। আমরা তো আমাদের লোকাল গভর্নমেন্টকে স্ট্রং করতে পারিনি। তো লোকাল গভর্নমেন্ট যতদিন পর্যন্ত স্ট্রং না হবে ততদিন পর্যন্ত এমপি ইম্পর্টেন্ট। তো একজন এলাকার লোক তো ওখানকার যে এমপি, যে লোকটা কাজের জন্য, উন্নয়ন কাজের জন্য ভালো হবে, তাকে এমপি বানায়। তো পিআর পদ্ধতিতে সে এমপি হতে পারবে না। পিআর পদ্ধতিতে পার্টি যাকে এমপি বানাবে সে হবে, এবং সেটা কোন জায়গার এমপি হবে এটাও দেখার ব্যাপার আছে। সব জায়গার এমপি তো সমান না। আপনি দেখবেন প্রায় কিন্তু পুলিশ অথবা অন্য অন্য সরকারি কর্মকর্তাকে বলা হয় কথা না আসলে খাগড়াছড়ি বদলি করবো। কেন খাগড়াছড়ি? কেন যদি বদলিও করে খাগড়াছড়ি, ওটা ভয় পাওয়ার কি আছে? ভয়টা হলো এখানে যে খাগড়াছড়ি খুবই আরামদায়ক কোনো জায়গা নয়, ফ্যামিলি নিয়ে যাওয়া অথবা অন্য অন্য বিভিন্ন কাজে সব জায়গার জন্য তো সমান গুরুত্ব না। যে কারণে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কে পাবে নমিনেশন, এগুলি নানা রকম ইকুয়েশন আছে, অথবা স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান তখন কী দাঁড়াবে, এটাও একটি বিষয় আছে। তো এইগুলি নিয়ে আলোচনা হতে পারে এবং সমাধানও আছে। সমাধান যে নাই তা মনে করি না, কিন্তু সেটা এখন এই সময়ে এই নির্বাচনের 4-5 মাস আগে আমি মনে করি এটা প্র্যাকটিক্যাল হবে না। তো তারপরে হলো কি, তারা যেটা করতেছে, আন্দোলনটা কেন করতেছে, তারা আসলে সময়টাও বাড়াতে চায়। তারা আসলে এই জন্যই করতেছে, এই দাবিটা নিয়ে আমি অগ্রসর হতে হয়তো নির্বাচনটাকে আবার ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিল অথবা জুনে নেওয়া যায় কিনা, তারা হয়তো এই ধরনের পরিকল্পনাও করতেছে। আমি জানি না আসলে কোনটা হবে, যে কারণে তাদের এটা পলিটিক্স। আবার বিএনপি চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়। বিএনপি তো প্রতিদিন দেরি হয়, বিএনপির ভোট কমে। কারণ বিএনপি তো সারা দেশে মানুষের মধ্যে বিএনপির তো ইমেজ খুব একটা ভালো আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আপনি দেখেন আওয়ামী লীগের ভোট নিয়ে একসময় আমি মনে করতাম যে আওয়ামী লীগের ভোটগুলি বোধহয় যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে তাহলে হয়তো বিএনপির বাক্সে আসবে। এখন কিন্তু ওই মনে করাটার মধ্যে আমার একটু চেঞ্জ আসছে। কারণ আওয়ামী লীগের উপর যত মামলা মোকদ্দমা সব তো বিএনপির লোকেরা করছে। তো যারা মামলা মোকদ্দমা করছে, যাদের কারণে তারা এলাকায় থাকতে পারে না, তারা কি তাদেরকে ভোট দিবে না? তো কাজে এখানে কিন্তু কিছু ঝামেলা আছে। আবার আরেকটা বিষয় আছে, এখানে আরেকটা বিষয় আছে, বর্তমানে যে ফরম্যাট নির্বাচনটা হতে যাচ্ছে, এখানে তো ব্যালট পেপারে আওয়ামী লীগ থাকবে না। জাতীয় পার্টিকেও না রাখার জন্য এই জামাত অথবা এই এনসিপি এরা কিন্তু নানা ধরনের ক্যারিকেচার করতেছে।
ওই যে জাতীয় পার্টিও না থাকে, আওয়ামী লীগও না থাকে, তাহলে নির্বাচনের চেহারাটা কি দাঁড়াবে? এটা কিন্তু একটা বিষয়। আবার আওয়ামী লীগের প্রচুর ভোটারও আছে সারা দেশে, তাদের যদি আপনি নির্বাচন করতে না দেন, তাদের যদি আপনার তাহলে তখন তারা কাদেরকে ভোট দিবে? তখন তারা কিন্তু একটা গন্ডগোলও হতে পারে, একটা অস্থিতিশীল পরিস্থিতিও তৈরি হতে পারে। সেই বর্তমানে যে পরিস্থিতি, সবগুলি দল এই গভর্নমেন্টকে সাপোর্ট করতেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ থাকবে কি? কেন থাকবে না? ওটা তো সে তো আওয়ামী লীগের প্রার্থী হবে না তখন। এখন যদি আপনি নির্বাচন কমিশন থেকে তোমাদের জানিয়েছে এটা সময়ই বলে দিবে, কবে বলবে আসলে? এখন হলো কি, সময় না, যে কোনো সময় হতে পারে। আওয়ামী লীগের যে কেউ নির্বাচন করতে পারেন। আওয়ামী লীগের লোক যদি ভোট দিতে পারে, ইলেকশন করতে পারবেন না কেন? হয়তো আওয়ামী লীগের পরিচয়টা নিয়ে আসতে পারবেন না, স্বতন্ত্র করবেন, নৌকা মার্কা থাকবে না, অন্য কোনো মার্কা থাকবে, করতে পারেন। কিন্তু এক্ষেত্রে প্রবলেম আছে একটা। প্রবলেম হলো গিয়া, আমাদের দেশে তো এখন মব খুব পাওয়ারফুল। যদি মব হয়ে যায়, যদি তাকে বলা হয় যে ফ্যাসিবাদের দোষর, সে কোনো নির্বাচন করবে, মারপিট শুরু হয়ে গেল, তখন তো আর নির্বাচনের সেই পরিবেশটা থাকলো না। কারণ আমাদের এই সরকার এর মধ্যে প্রমাণ করছে তারা অনেক কিছুই পারে, খালি মবটা ফিরাইতে পারে না। মব এতটা পাওয়ারফুল কিভাবে হয়ে উঠলো, কার ইন্ধনে? এটা ইন্ধন লাগে না ভাই। আপনি যদি মবকে তার মতো চলতে দেন, আপনি যদি মবকে যদি বিচারের আওতায় না আনেন, যারা মব করে যদি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে না যান, তো মব তো পাওয়ারফুল হবেই। আপনি দেখছেন এ পর্যন্ত আপনি একটা মব দেখাইতে পারবেন যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে? একটা দেখান তো, পারবেন না। এই কয়েকদিন আগে ফজলুর রহমান সাহেবের অভিযোগও শুনি মাসুদ কামাল, যে অনেক সময় দাবি আদায়ের অস্ত্র হিসেবেও মবকে ব্যবহার করা হচ্ছে। মবকে যেভাবে ব্যবহার করেন, মবই তাদের দাবি যদি মনে করেন। আমি উদাহরণ দিয়ে বলি আপনার, বললাম তো, এই যে কয়েকদিন আগে ফজলুর রহমান সাহেবের বাসার সামনে অশ্লীল ভাষায় কতগুলো স্লোগান দিল, কতগুলি ছেলেমেয়েরা দিল, তো দ্যাট ওয়াজ মব। কেউ তাদের থামানোর চেষ্টা করছে? কেউ করছে? কেউ তাদের উঠাই দিছে? কেউ দেয় নাই। তারা পাওয়ারফুল ছিল, সরকার এই করছে, এন্ডোর্স করছে, করো তোমরা। আরো লোক পুলিশ ঘেরা রাখছে যাতে নাকি ওদের উপর অ্যাটাক করতে না পারে, করছে তো করছে। তারপরে তাদের আবার ধরা পড়লো কি, সে চাঁদাবাজি করতে যেয়ে। তার মানে তারা আসলে বাইরে থাকার লোক না, তারা ভেতরেই থাকার লোক, জেলখানে নিয়ে গেছে। তো ওই দিন নিত ভেতরে, ওই দিন ভেতরে যদি নিত, তাহলে তারা চাঁদাবাজিটাও করতে পারতো না এবং মবটাও থামতো। এবং এরপরে কিন্তু আমরা রাজশাহীর আরেকটা ভয়ঙ্কর ঘটনাও দেখলাম, যে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হলো, সেটাও তো নিশ্চয়ই মবেরই। অবশ্যই মব, ওটা অবশ্যই মব। দেখেন ওই ঘটনার প্রেক্ষিতে কয়েকজন লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, কয়েকজনকে অ্যারেস্ট করছে না? কাদেরকে অ্যারেস্ট করছে? আওয়ামী লীগ, যুবলীগ, তারপর স্বেচ্ছাসেবক লীগ, এদেরকে অ্যারেস্ট করছে। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ কি, মামলা একটা হয়েছে। মামলার অভিযোগটা কি? পুলিশের কাছে বাধা দেওয়া। মামলা কিন্তু হয়েছে পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে। মানে ওইটা মামলা না, লাস্ট যে খবর থেকে তুললো ওটা নিয়ে কোনো মামলা হয়নি। তো ওটা নিয়ে মামলা হলে তখনকার জামাতের আমির ধরা পড়তো। সে তো ওই মিটিং করছে, সে তো ওই যে আপনার ইমান আকিদা না কি কি আপনার একটা কমিটি করছে, ওই কমিটির মধ্যে সে আছে। তারা তো প্রেস কনফারেন্স করছে, তারপর তারা এই কাজ করছে। কাজে মব গভর্নমেন্ট থামাচ্ছে না। পরশুদিনও তো দেখলাম যে এই শফিকুল আলম সাহেব, সে মবের পক্ষে তার করলো, সাফাই গেল। তার মানে সরকার মবটাকে এক ধরনের সাপোর্ট দেয় এবং সরকার মবটাকে এনকারেজ করে, তোমরা করো, আমরা দেখি। এটাই তো হচ্ছে এখানে। এর পরিণতি আসলে কি হতে যাচ্ছে? এর পরিণতি পচা হবে, ভালো হবে না। এর কোনো ভালো পরিণতি হওয়ার কোনো সুবিধাই নাই। শুনেন ভাই, বিষয়টা হলো কি, দেখেন একজন লোক ধরেন আপনার একটা খুনের মামলা আসামি, খুন করছে, ধরা যাক আপনার সবাই জানে সে খুন করছে, হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে খুনি। এখন তাকে ধরে আপনি আদালতে নিচ্ছেন কেন? আদালতে নিয়ে তার আপনি কি দাবি করতেছেন? যে সে খুন করছে, খুনি, তার ফাঁসি চাই। তো তাকে বললেন যে না, আমি আদালতে নিব না, আগেই পিটে মেরে ফেলাবো। তা আগে কি পিটে মারার কোনো অধিকার আপনার আছে? আদালতে নিতে হবে, আদালত বিচার বিশ্লেষণ করে দেখবে যে আসলে সে খুনি কিনা। অনেক সময় তো খুনি নয়, কিন্তু খুনি মনে হয়, হতে পারে, কিন্তু আপনি দেখারও ভুল হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি আদালতে না নিয়ে আইনটাকে নিজের হাতে তুলে নেন, সেটি তো মব। এটা যদি করতে দেন, তাহলে তো দেশে আর আইন কানুন লাগে না, দেশে তো আইন আদালত লাগে না। আপনার মনে হইলো সব পিঠে মেরে ফেলেন, আপনি মনে হইলো একটা বিচার করে ফেলেন, তাহলে আর আইন আদালত দিয়ে কি করবেন? হাইকোর্টে কি করবেন? কোনো কিছুই তো দরকার নেই আর। বাট সভ্য সমাজে এটা চলতে পারে না। আমাদের এখানে এই সরকার এটা অবাধে চলতে দিচ্ছে। এ পর্যন্ত কোনো একটা মবের বিচার হয়েছে কিনা আপনি আমার দেখান তো। বিভিন্ন সময় কিন্তু আমরা শুনেছি মাসুদ কামাল, যে বলা হয়ে থাকে যে বিপ্লবোত্তর নৈরাজ্যের পরিণতির ফলে আসলে মবের উত্থান ঘটেছে। এভাবে সরলীকরণ করার সুযোগ আছে কিনা? নাই।
প্রথম দিকে সরকার গঠনের আগে 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত এই সময় হয়তো দেশে কোনো সরকার ছিল না, তখন হইলেও ঠিক আছে। গণভবনে যেটা হয়েছে এটাও মব, কিন্তু ওই মবটা আবার সমস্যা না, কারণ ওটা তো সরকার পতনের জন্যই হয়েছে। কিন্তু যখন সরকার একটা গঠন হয়ে গেছে তখন আপনাকে সরকারের যে নিয়ম কানুন সেগুলি মানতে হবে। তখন আপনারা কেউ দায়িত্ব দেয় না, আপনার কোনো অধিকার নাই যে 32 নম্বরকে আপনি ঘোষণা দিয়ে ভেঙে ফেলাবেন, পারেন না, আপনারা ভাঙতে পারেন না, কারণ ওটা 32 নম্বরটা তো গভর্নমেন্ট প্রপার্টি, ওটা তো ট্রাস্ট করে দিচ্ছে, ওটা গভর্নমেন্ট প্রপার্টি। তো গভর্নমেন্ট এটা কেন ভাঙতে দিল? গভর্নমেন্টকে থামাইতে গেছিল? কেউ থামাইতে গেছিল? কেউ থামাতে যায় নাই। তাহলে এটা কি কারণে আপনি করতে দিলেন? সরকারের সীমাবদ্ধতা আসলে কোথায়? সরকারের সীমাবদ্ধতা তার মনে 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 তার মাথায়, সরকারের সীমাবদ্ধতা তার মাথায়। সে যা যা ঘটছে এটা সরকারের সীমাবদ্ধতার কারণে ঘটছে না, এটা সরকারের সিদ্ধান্তের কারণে ঘটছে। মবের ক্ষেত্রে কি সরকার যথোপযুক্ত সিদ্ধান্ত নিতে পারছে না? পারছে না। আমরা যেমনটি দেখলাম যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জানালেন, মহোৎসবে নির্বাচন হবে যদি সংস্কার বাস্তবায়নে ঐকমত্যের মাধ্যমে ফয়সালা করতে পারি। রাজনৈতিক সমঝোতার আসলে সম্ভাবনা কতটুকু বর্তমান বাস্তবতায়? শুনেন, রাজনৈতিক সমঝোতাটা কোন বিষয়ে? দ্যাট ইজ দ্য পয়েন্ট। রাজনৈতিক সমঝোতাটা কোন বিষয়ে? এই রাজনৈতিক সমঝোতাটা নির্বাচনের বিষয় হয়, সমঝোতা খুব সহজে হয়তো হবে। জুলাই সনদের বিষয়ে বলেছেন। জুলাই সনদের বিষয়ে সমঝোতা খুব সহজ হবে না, খুব সহজ হবে না। আমি শুরুর থেকে বলতেছি, আপনাদের অনুষ্ঠানে বহুবার বলছি, জুলাই সনদের ব্যাপারে সমঝোতা খুব সহজে হবে বলে আমি মনে করি না। অন্ততপক্ষে বেসিক যে পয়েন্টগুলো মূল, মানে সংবিধানের যে চেঞ্জগুলো, এগুলো তো বেসিক, একদম প্রশাসনিক, এই বেসিক চেঞ্জগুলো নিয়ে সমঝোতা সহজে হবে না। হবে না এই কারণে, দেখেন, কেউ আছে রাজনৈতিক দলের মধ্যে, তারা মনে করে তারা আগামীতে ক্ষমতায় যাবে। যারা মনে করে ক্ষমতায় যাবে, তো তারা যদি এই সমঝোতাগুলো মেনে নেয়, যদি এই সিদ্ধান্তগুলো মেনে নেয়, তাহলে ক্ষমতায় যাওয়ার পরেই কিন্তু তারা এই সিদ্ধান্তগুলো মানতে বাধ্য হবে। আবার কেউ আছে ক্ষমতায় যেতে চায় কিন্তু জানে যে ক্ষমতায় নাও যেতে পারে, তখন তারা এমন এমন সিদ্ধান্ত চাইবে, এমন এমন সংস্কার চাইবে যেটা দিয়ে তারা সরকারে থাকা দলের উপর চাপ প্রয়োগ করতে পারে। তাহলে দুজনের চাওয়াই তো ভিন্ন, দুজনের স্বার্থই তো ভিন্ন। একদল চাইবে যে আমি এমনভাবে ক্ষমতায় যাব যে আমার যেন বিরোধী দল খুব একটা ডিস্টার্ব করতে না পারে, তাহলে যে যে সংস্কারগুলো তার এই চাওয়ার অনুকূলে আছে সে সেগুলি চাবে। আরেক দল চাচ্ছে যে ওনারা ক্ষমতায় যাক, আমি যেন বিরোধী দলের থেকে ওদের উপর চাপ প্রয়োগ করতে পারি, এবং আমার এই উদ্দেশ্য হাসিলের জন্য যে যে সংস্কার হয়েছে সেই সংস্কারগুলো আমি চাই। তাহলে দুই দলের চাওয়া ভিন্ন না। এখনকার বাস্তবতা কিন্তু আমরা ঠিক তাই দেখছি। আমরা যদি জামায়াত ইসলামের উপায়গুলো বলি, যে জুলাই সনদ বাস্তবায়নে তারা দুটি উপায়ের কথা বলেছে, একটি বলেছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, আরেকটি বলেছে গণভোটের কথা। আবার বিএনপির তরফ থেকে বলা হচ্ছে কোনোভাবে এক্সট্রা কনস্টিটিউশনাল পদ্ধতিতে সংশোধনী চায় না তারা। তাহলে আমরা দেখছি নিজ নিজ দাবিতেই কিন্তু অনড় অবস্থানে রয়েছে। আবার এনসিপি বলছে গণপরিষদ নির্বাচনের কথা। তাহলে আসলে সমাধান সূত্রে পৌঁছানোর কোনো পথ আমরা তৈরি করতে পারছি না। কঠিন। দেখেন, আমি বলি একটা, যেমন গণভোট যেটা বললো, গণভোট জিনিসটা কি? দুইটা থাকবে, হা অথবা না, ঠিক আছে? এখন গণভোটের মধ্যে কয়টা ইস্যুতে দিবেন? ওই ইস্যু হলো 84টা। ধরেন এর মধ্যে 84টার মধ্যে ধরেন আপনার ধরলাম 60, 70, ধরলাম 80টাই মিলে গেল। 80টার ব্যাপারে গণভোট লাগে না। 4টা হলো বেসিক পয়েন্ট। 4টার জন্য আপনি কয়টা গণভোট দিবেন? 4টার জন্য একটা গণভোটে 4টা হবে না তো, কারণ 4টার মধ্যে 4টে ইস্যু মনে করেন। এই 4টে ইস্যুর মধ্যে মনে করেন একটা হলো সংবিধানের মূলনীতি, আরেকটা হলো 70 অনুচ্ছেদ, আরেকটা হলো প্রাইম মিনিস্টারের আয়ু, মনে করেন এরকম 4টা। এখন আমি হয়তো 70 অনুচ্ছেদ চাই কিন্তু সংবিধানের মূলনীতি চাই না, তাহলে হা বললে তোমার 4টাই হা হয়ে গেল, না বললে তোমার 4টাই না হয়ে গেল। কাজে গণভোট সবসময় হয় একটা ইস্যুতে, যে কোনো একটা ইস্যুতে আপনি গণভোট দিবেন। তাহলে যদি 4টে ইস্যু হয়, 7টা ইস্যু হয়, তাহলে তো আপনার এতবার গণভোট দিতে হবে। আমাদের কি অতটুকু করার মতো অর্থনৈতিক অবস্থা আছে? সময় আছে? মানুষ জানে? প্রচারটা কে করবে? মানুষের কাছে ইনফরমেশনটা কে নিয়ে যাবে? দেখেন, এই জিনিসগুলোর সবচেয়ে বড় সমস্যাটাকে জানেন আমি বলি, সেটা হলো গিয়া যারা সংস্কার করতেছেন তাদের পলিটিক্যাল পার্টির উপর কোনো আস্থা নাই। বিএনপি বলতেছে যে যদি আমি ক্ষমতায় যাই, যারা ক্ষমতায়, তো আমি না, মনে করেন যারা ক্ষমতায় যাবে, ক্ষমতা আসেন যে সরকার, যে রাজনৈতিক যে সরকার আসবে সেই সরকার এগুলি বাস্তবায়ন করবে। এই কথাটার উপর অন্যান্য দলগুলো আস্থা রাখতে পারছে না, এমন সরকারও আস্থা রাখতে পারছে না। সরকার বলছে তুমি এগুলো আগে করো,
আগে তুমি রাজি হও, তারপরে তুমি সংসারে যে আগে কবুল বলো, তারপরে সংসারে ঢুকো, এটা বলতেছে। এখন ব্যাপারটা হলো যে এই যে সংস্কারটা করছে, ও বিএনপির বক্তব্যটা কিন্তু একদিকে ঠিক আছে। তাদের বক্তব্য হলো যে আমি যা বলবো, আমরা তার মানে আমার সংসদে এটা পাশ করাবো। তারা হলো জনগণের প্রতিনিধি। তো এই দেশের জন্য কোন আইনটা চলবে, কোন আইনটা চলবে না, এটা তো জনগণ ঠিক করবে। আলী রিয়াজ কেন করবে? আমি কথা বলছি, বদিউল্লাহ মজুমদার কেন করবে? বদিউল্লাহ মজুমদার তো আমেরিকার নাগরিক ভাই, একসঙ্গে সে তো আমেরিকার স্বার্থ এখানে দেখতেছে। আলী রিয়াজ তো আমেরিকার নাগরিক, সে তো আমেরিকার স্বার্থ এখানে দেখতেছে। তো আমার দেশের লোকের স্বার্থ আমার দেশের জনগণ দেখবে, এবং জনগণের পক্ষে কারা দেখবে? দেখবে হলো জনগণের যারা প্রতিনিধি। হু আর ইউ? তুমি কে ভাই? তোমার করে দেওয়ার সংস্কার আমাকে মানতে হবে কেন? কে তুমি? তোমাকে কে আনছে? কি যোগ্যতা তুমি এখানে বসছো? তুমি যে এখানে সবচেয়ে বড় যোগ্য লোক, এটা কোথায় প্রমাণিত হয়েছে? তোর কোন কম্পিটিটিভ এক্সামিনেশন তুমি পাস করে আসছো? বোঝাও আমাকে। আমি তো এখানে মানি না। আমি একজন নাগরিক হিসাবে, যারা নাকি অন্য দেশেরও নাগরিক, তাদের সংস্কার আমি মানি না, আমি পছন্দ করি না। আমাকে বললে আমি না ভোট দেবো। এখন আমার ভোটে তো সব হবে না, জনগণের ভোট হবে, হোক জনগণের ভোট, দেখি তাদেরটা কি হয়। এত সহজ না দুনিয়াটা। শুরুতে ভুল করছে ডক্টর ইউনূস সাহেব, শুরুতেই ভুলটা করছেন, এবং উনি যে ভুল করছেন এটা উনি বুঝেন নাই, উনি এখনো বুঝতেছেন না। এত সহজ না ভাই। আবার এরা বলছে আগেই করতে হবে, কারণ আগে কেন করবেন? আগে আমি কেন মানবো? এনসিপির একটা যুক্তি আছে। এনসিপির যুক্তিটা হলো কি, তারা তো অনেক কিছু করছে এই হাসিনা গভর্নমেন্টকে সরাই দেওয়ার জন্য। এখন তারা একটা কিন্তু সেফটি ক্লজ চায়, যে যা নতুন গভর্নমেন্ট আসে যেন তাদের প্রতি কোনো, তার মানে কি নতুন গভর্নমেন্ট যেটা আসবে, মানে সেই গভর্নমেন্টটা কিন্তু আমি জনগণের সরকার বলবো। সেই সরকারের উপর কিন্তু এদের আস্থা নাই। আস্থা তো নাই, কারণ তাদের উপরে কারো আস্থা নাই। তাদের উপরে যে আস্থা নাই, তার বড় প্রমাণ তো ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচন তারা কই ছিল? আছে কোথাও? 5 নম্বরও নাই, 5 নম্বর 6 নম্বরে চলে গেছে। তো তারাই তো এনসিপি, এই যে বাক্সার যারা, তারা এনসিপি, এরাই তো। তো তাদের অবস্থানটা কি? এই স্টুডেন্টরা তাদের উপর আস্থা আছে? আমি তো আরেকটা কথা বলি, ডক্টর ইউনূস বলছিল না যে ছাত্ররাই আমার এমপ্লয়ার, বলছিল তো, ছাত্ররাই তার নিয়োগকর্তা। তার যারা নিয়োগকর্তা তাদের উপর তো স্টুডেন্টদের কোনো আস্থা নাই। এখন তো ডক্টর ইউনূসের রিজাইন করা উচিত, যে আমাকে যারা বসাইছে তাদের তো কেউ চায় না। ইতিমধ্যে নিশ্চয় আপনি অবগত আছেন, উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টার ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য নিতে চাই বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাসুদ কামাল যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি হয়েছে, এমন অভিযোগ করলেন এবার নাহিদ ইসলাম। এ বিষয়ে আপনার মন্তব্য কি? শুনেন, মাহফুজ আলমের উপর যে অ্যাটাকটা ওখানে হয়েছে, এই অ্যাটাকটার দুইটা দিক আছে। প্রথমত যদি সাদা চোখে আমি দেখি, তাহলে আমি এই ধরনের অ্যাটাককে সমর্থন করি না। আমি মনে করি বাংলাদেশের যারা আমরা এখানে আছি, যারা ওখানে আছে, সবাই বাংলাদেশি। আমরা বিদেশে যখন বাংলাদেশের গভর্নমেন্টের কেউ একজন যান, উনি কিন্তু পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। তার উপর এই ধরনের অ্যাটাকটা আমি মনে করি এটা ভালো না, কারণ উনি বিদেশে গিয়েছেন। যারা বিদেশে আছেন, আপনি অন্য অনেক দেশে দেখবেন আপনি এরকম ঘটনা ঘটে। অনেক সামরিক সরকারও বিদেশে যখন যায়, তখন সেই দেশের লোকজন কি তাদের উপর এরকম করে না তো। আমরা এটা দেখছি, আমাদের এটার প্র্যাকটিস হয়ে গেছে। যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, যখন শেখ হাসিনা বিদেশে যাইতেন, তখন তার উপর এরকম যুবদল, ছাত্রদল, বিএনপি এরা কিন্তু এই ধরনের অ্যাটাক করতো, হইচই করতো, চিল্লাপাল্লা করতো। তখন বিপরীত দিকে আওয়ামী লীগও করতো একই সময়। কিন্তু আবার যখন খালেদা জিয়া যাইতেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আবার আওয়ামী লীগ করতো। এই যে পাল্টাপাল্টি করার কাজগুলো, এই কাজগুলোকে ভাই সমর্থন করার কোনো কারণ নাই। কিন্তু আবার একটা বিপরীত দিকে আরেকটা কথা আছে। আমার কথা হলো কি, আপনারা যা যা বিরোধিতা করবেন, যার যার সমালোচনা করবেন, দেশে করেন, বিদেশে কেন? বিদেশে গেলে এতে কিন্তু দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় না। আজকে আপনি যেটা করতেছেন, কালকে যেটা আপনার গভর্নমেন্টের সঙ্গে গতকালকে অন্যরা করছে, তখন আপনাদের কাছে কেমন লাগছে? এটা কোনো ভালো না। বাইরের দেশগুলোর কাছে আমাদের মান সম্মান, ভাবমূর্তি উজ্জ্বল হয় না। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে, একটা ঘটনা, সেটা হলো আপনি তো আওয়ামী লীগকে দেশে কিছু বলতে দিচ্ছেন না। আওয়ামী লীগের কিছু বলার থাকতে পারে ভাই,
আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল পার্টি, অনেকে আছে বলে যে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না। তো পলিটিক্যাল পার্টিরা তো এগুলি কারা? এরা মানুষ না? এরা তো মানুষ ভাই, এদের তো কথা বলার অধিকার আছে। আপনি বাংলাদেশে তাই কোনো কথা বলতে দিচ্ছেন? আপনি এখানে আওয়ামী লীগ দলীয়ভাবে বাদ দেন, ব্যক্তিগতভাবে কেউ বঙ্গবন্ধুর জন্য যদি শোক করে আপনি এটা করতে দিচ্ছেন না, মব করে বাড়তেছেন। তো এখন ওখানে যে দেখেন কেমন লাগে, এখানে আপনি মব করেছেন, ওখানে ওরা মব করতেছে, ভালো লাগে। এইগুলি কিন্তু ভাই আপনি যা করবেন, যে বলেন একটা ঢিলটি দিলে পাটকেলটি খেতে হয়, আপনি করেন কেন এগুলো? আপনি একটা দলকে, এই কোটি কোটি মানুষকে আপনি বলে দেবেন তুমি কোনো কথা বলতে পারবে না, এটা হবে? এটা হবে না রে ভাই। এটা আগামী দিনে আরো বাড়বে, দেখেন আপনি, এটা আগামী দিনে আরো বাড়বে। ডক্টর ইউনূসের সঙ্গে মধ্যে একই ঘটনা ঘটবে, ভালো লাগবে তখন? আপনি এই দেশে তাদের কোনো কিছু বলতে দিচ্ছেন না কেন? তারা কথা বলতে দেবেন না আপনি? এটা হয় না, এর নাম গণতন্ত্র না। যে যাই বলে বলতে পারে ভাই। এখন প্রশ্নটা হলো, নাহিদ ইসলাম যে কথাটা বলছে, যে প্রশ্নটা আপনি করছেন, এই ধরনের ঘটনা কিন্তু আগেও ঘটছে, অন্যদের ক্ষেত্রেও ঘটছে। এর আগে দেখছি শফিকুল আলমের ক্ষেত্রে হয়েছে, এর আগে দেখছি সুইজারল্যান্ডে আসিফ নজরুলের ক্ষেত্রে হয়েছে। তখন তো নাহিদ ইসলাম অথবা এনসিপি এরা এরকম বিবৃতি দেয় নাই, এখন দিল কেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। তার মানে মাহফুজ আলম এদের সঙ্গে বর্তমানে এখন যে আপনার উপদেষ্টা পরিষদ আছে, এই উপদেষ্টা পরিষদের ভেতরে এক ধরনের ঝামেলা চলছে, এক ধরনের বিরোধ, এক ধরনের সরকারের মধ্যে সরকার, হয় এতদিন চলতো এখন চলতে পারছে না, অথবা এখন মানে ভাগাভাগি হয়ে যাচ্ছে, অথবা এদের কথা গুরুত্ব কমে যাচ্ছে। এই ধরনের অনেক কিছু হতে পারে। কারণ দেখেন, এর চেয়ে বড় স্ক্যান্ডাল কিন্তু আসিফ মাহমুদ সজীব ভিএই করছে না? তার অনেক কিছু আমরা দেখলাম না স্ক্যান্ডাল। তো কই ওটা নিয়ে তো তখন তো এনসিপি কিছু বললো না। আবার তখন তো আমরা দেখলাম যে ওনাদের সঙ্গে ওনাদের খাতির আছে, বসে একসঙ্গে মিটিং করতেছে, এই সমস্ত ছবিও দেখলাম। তাহলে তুমি করলে কোনো সমস্যা নাই, আমি করলে সমস্যা বা এটা তো কোনো নিয়মের কথা হলো না। একটা পলিটিক্যাল পার্টির দৃষ্টিভঙ্গি সবার জন্য সমান হবে, সেটা দেখতে হবে। কিন্তু এখন যে প্রশ্নটা আপনি বলছেন, যে টু দ্য পয়েন্টে যদি বলি, সেটা হলো নাহিদ ইসলামের এই অভিযোগ মারাত্মক অভিযোগ, এবং এই অভিযোগ অলরেডি সরকারের বিরুদ্ধে যায়। সরকারের উচিত এই অভিযোগের জবাব দেওয়া। যদি সরকার জবাব না দেয়, তাহলে আমরা ভেবে নেব যে নাহিদ ইসলামের অভিযোগ সঠিক। এবং নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে, যে মাহফুজ আলমকে হত্যা অথবা অন্য কিছু করা, ক্ষতি করা, শারীরিক কোনো ক্ষতি করার পেছনে সরকারের কতিপয় উপদেষ্টার মৌন সম্মতি আছে, যেরকম মৌন সম্মতি আছে মবের ক্ষেত্রে। যদি এটা হয়, মাহফুজ ইসলাম আলম নিজেও একজন উপদেষ্টা, কিন্তু যদি এটা হয়, তাহলে আমি মনে করবো যে এই সরকারের ভবিষ্যৎ খুব খারাপ। একটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই মাসুদ কামাল, কিছুক্ষণ আগে আপনি মব নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে এমনটি বলছিলেন। নিশ্চয় আপনি অবগত আছেন, ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে অবরোধ কর্মসূচি আজ সহিংসতায় রূপ নিয়েছে। আমরা যেমনটি দেখলাম যে বিক্ষুব্ধ জনতা ভাঙা থানা উপজেলা পরিষদে হামলা ভাঙচুর চালিয়েছে, পুলিশকে ধাওয়া করে একসময় বিক্ষোভকারী এবং পুলিশকে মসজিদে যে আশ্রয় নিতে হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ার উচ্চারণ করে বলেছিলেন যে রাস্তা অবরোধ করে আসলে আন্দোলন করা বরদাস্ত করা হবে না, সেটি উপেক্ষা করলো আন্দোলনকারীরা। হ্যাঁ, এখন ওখানে মোটামুটি এখন টর্চার চলবে। ওখানে মোটামুটি এখন যাবে লোকজন, পুলিশ যাবে, আর্মি যাবে, ধরপাকড় হবে, 2-3 হাজার মামলা হবে, এবং মামলা বাণিজ্যও হবে। এখন প্রশ্নটা হলো কি, এই যে আপনার মনে করেন সীমানা পুনর্নির্ধারণের সঙ্গে কিন্তু অনেক লোক জড়িত, অনেক স্বার্থান্বেষী লোক জড়িত আছে। তো অনেক জায়গায় সীমানা পুনর্নির্ধারণ হয়েছে। এখন যদি এগুলি লজিক্যালি হয়ে থাকে, তা সবার মানা উচিত। আর যদি লজিক্যালি না হয়ে যদি বোঝা যায় যে কারো না কারো স্বার্থ উদ্ধারের জন্য করা হয়েছে, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটবেই। এখন এখানে কি হয়েছে না হয়েছে আমি জানি না, তবে আমি মনে করি এই সমস্ত ক্ষেত্রে আপাত দৃষ্টিতে অনেকের স্বার্থহানি হলেও সরকার যখন কোনো একটা কাজ করে, এটা মেনে নেওয়া উচিত। আমি মনে করি ওখানে যারা মব করছে তাদের বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত। আপনি কেন পুলিশকে কেন যে আশ্রয় নিতে হবে, কেন আপনি এগুলো করবেন? মাঝখানে দেখলাম এক জায়গায় ট্রেন থামে সমস্ত যাত্রীদেরকে নামাই দিছে, কেন? এটা কোন মানবিকতা? আপনার সীমানা আপনার প্রয়োজনের জন্য আদালতে যান। যদি আপনার সীমানা পুনর্নির্ধারণ আপনার পছন্দ না হয়, আপনি আদালতে যান। কিন্তু আপনি মব করবেন কেন? আপনি অন্যের ক্ষতি করবেন কেন? অন্যের সমস্যা করবেন কেন? এই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। ট্রেন থামে যাত্রী নামাই দিবেন, পুলিশকে মেরে মসজিদে ঢুকাই দিবেন, এটা তো হলো না রে ভাই, এটা উচিত না আমি মনে করি।
যুগপৎ আন্দোলন, যেটি আসলে ইতোমধ্যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো, সেটি যদি জোরালো হয় বিএনপি চাপে পড়বে কি? অবশ্যই সে আলোচনায় পড়বে। ফিরবো বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাসুদ কামাল, জামায়াতের যুগপৎ আন্দোলন বিএনপি কে আসলে কতটা চাপে ফেলতে পারে? শেষ পর্যন্ত এই আন্দোলন বিএনপি কে যদি বলি যে ঠেকানোর আন্দোলনে পরিণত হবে কিনা? দেখেন, আমি বলি আমাদের দেশের মানুষরা, সত্যি কথা বলতে কি, আমি এখন যতটুকু বুঝি আর কি, অতটা উগ্র না। আমাদের দেশের সাধারণ মানুষ তারা আসলে শান্তি চায়। জামাত এবং অন্যান্য দলগুলির যে আন্দোলনটা, যে এই আন্দোলনটাকে তারা উগ্র আন্দোলনে পরিণত না করে, তাহলে এই আন্দোলন থেকে তারা সুফল পাবে। শেষ পর্যন্ত কী হবে আমি তা জানি না, তবে সুফল কিছুটা পাবে। আর বিএনপিকে চাপে ফেলবে কিনা, হ্যাঁ, বিএনপি চাপে পড়বে। কারণ বিএনপি যেটা চাচ্ছে সেটা হলো গিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হয়ে যাওয়া। জামাতের এই আন্দোলনের কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে। এখন এটাকে বিএনপি কীভাবে হ্যান্ডেল করবে, এটা বিএনপির রাজনীতি। বিএনপি যদি এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, তাহলে এখান থেকে বিএনপিও কিন্তু আবার সুফল ঘরে তুলতে পারে। তবে আমার সবচেয়ে বড় দেখার বিষয় হবে যে এই ক্ষেত্রে সরকারের ভূমিকাটা কি হয়, সরকার এ সময় কোন দিকে যায়। সরকার কিন্তু দীর্ঘদিন তারা কিন্তু এনসিপির দিকে ছিল এবং জামাতের দিকে ছিল। রিসেন্টলি যেন মনে হচ্ছিল সরকারের সঙ্গে এনসিপির সেই প্রেমটা আর নাই। থাকলে তো নাহিদ ইসলাম সরকারের বিরুদ্ধে সরাসরি আঙ্গুল তুলতো না, কিন্তু সেই প্রেমে মনে হয় ভাটা পড়ছে। এখন জামাতের সঙ্গে সরাসরি কোনো বিরোধিতা জড়ায় নাই। আবার আপনাকে একটা কথা মনে রাখতে হবে, সরকার কিন্তু খালি এই উপদেষ্টারা না, এর বাইরেও কিন্তু সরকার আছে। প্রশাসন কিন্তু সরকার, জেলা প্রশাসন অথবা সচিবালয় প্রশাসন, এটা কিন্তু বেসিক্যালি পার্ট অফ গভর্নমেন্ট, এটাও তো গভর্নমেন্ট। তো এখানেও কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কারণ আপনি মনে রাখবেন, এই প্রশাসনে কিন্তু জামাতের খুবই প্রভাব আছে, অনেক বড় প্রভাব প্রশাসনে আছে। কাজে সেখানে কি হবে আগামী দিনগুলো আসলে এখনই কিছু বলা যাবে না, একটু আর্লি হয়ে যাবে কমেন্ট করাটা। তো দিন যত যাবে আমরা বুঝতে পারবো। তবে সামনে যতটা সহজ মনে করা হয়েছিল যে নির্বাচন পর্যন্ত বোধহয় আমরা খুব সহজে অগ্রসর হয়ে যাব, অতটা সহজ হবে না। এবং তারও চেয়ে বড় কথা, যদি এখানে যদি মনে করেন জামাত সহ 5টা ইসলামী দল, এর সঙ্গে যদি বিএনপির একটা বিরোধ তৈরি হয় এবং সেই বিরোধ যদি রাজপথে যায়, মাথায় রাখতে হবে যাদেরকে আপনার তাড়াইছেন তারাও কিন্তু আবার এখানে একটা অবস্থানে চলে আসতে পারে, তারাও কিন্তু একটা ভূমিকা নিতে পারে। তখন সরকার কিন্তু একটা ত্রিশঙ্কু ইয়ের মধ্যে পড়ে যাবে। একদিকে বিএনপি বিরোধী, আবার আরেকদিকে আওয়ামী লীগদের তাদের অবস্থান, তারা তো মরিয়া। কাজে সরকার কোনটাকে হ্যান্ডেল করবে, কীভাবে হ্যান্ডেল করবে। এমনি পুলিশ বাহিনীর অবস্থা খারাপ, তার মধ্যে পুলিশ বাহিনী যদি স্বরাষ্ট্র উপদেষ্টা, তার অবস্থা আরও খারাপ। উনি যে কী বলে না, কেন বলে, কীভাবে বলে, কিছুই বুঝি না। কাজে এই সব মিলে কী হবে, এটা সরকার যদি এখন থেকে সরকারকে কেয়ারফুল হতে হবে এবং বিএনপিকেও কেয়ারফুল হতে হবে যে কীভাবে এটাকে শান্তিপূর্ণভাবে হ্যান্ডেল করা যায়। জামায়াত ইসলামীর দলীয় সিদ্ধান্তে ডাকসু নির্বাচনে জয়লাভ করার পর ছাত্র শিবিরের নেতারা গত বৃহস্পতিবার সকালে রায়ের বাজারের বধ্যভূমিতে দোয়া ও মোনাজাত করেছেন। 1971 সালের পর এই প্রথম জামায়াত সমর্থিত কোনো সংগঠন বধ্যভূমি স্মৃতিসৌধে গেল। এবার কি তবে 71 প্রশ্নে নিজেদের ভুল স্বীকারের পথে হাঁটবে জামায়াত, নাকি এটি কোনো কৌশল? আমার তাই মনে হয়। শুনেন, দুটো হতে পারে, একটা কৌশল হতে পারে, আর একটা তারা মিন করতে পারে। কিন্তু আমার যেটা মনে হয় যে জামাত তারা সিদ্ধান্ত দিয়েছে তোমরা ওখানে যাও, এবং তারা গিয়েছে। এবং এই যাওয়াটা নিয়ে অনেক কথা বলেছে, অনেকে ট্রল করেছে। কিন্তু বাস্তবতা হলো যে জামাতের এক ধরনের ইতিবাচক ভূমিকা ছিল এখানে যাওয়ার ক্ষেত্রে। 71-এর শহীদ, আমরা যদি বুদ্ধিজীবী শহীদ বলি ওদেরকে, সে 14 তারিখে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল রায়ের বাজারে। এদেরকে কারা নিয়েছিল? যারা মুক্তিযুদ্ধ ইতিহাস জানেন তারা জানেন, এদেরকে নিয়েছিল বেসিক্যালি আল বদর আল শামস রাজাকার, এরাই কিন্তু নিয়েছিল। তো ওরা কারা ছিল? ওরা অধিকাংশই জামাতের লোক ছিল। তাহলে সেই হত্যাটাকে জামাত কিন্তু স্বীকার করছে যে এটা আমাদের জন্য বড় একটা ক্ষতি হয়ে গেছে। এটা করার মাধ্যমে 71-এ তারা নিজেদের ভুলটাই কিন্তু আলটিমেটলি এক ধরনের ভুলটাকে বলছে, যেটা আমরা আসলে ভুল করেছি, এই ধরনের একটা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছে। আমার ধারণা খুব শিগগিরই আপনি দেখবেন জামাতে ইসলাম
71-এ তাদের ভূমিকা নিয়ে আলোচনা করবে এবং তারা বলবে যে তাদের পূর্বসূরি যারা ছিল ওনারা তো কেউ ছিলেন না, কারণ জামাত ইসলামের যিনি আমির উনি তো বয়োজ্যেষ্ঠ, উনি তখন শিশু ছিলেন উনি বলেছেন। তাহলে যারা ছিলেন তারা ওই সময় ওই সিদ্ধান্তটা তাদের ভুল ছিল, তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, এই কথাটা জামাত আমার ধারণা বলবে এবং এই জন্য তার জাতির কাছে ক্ষমাও চাইতে পারে। 71 প্রশ্নে যদি জামায়াত ক্ষমা চায় তাহলে রাজনীতির দৃশ্যপট বদলাবে কি? অনেক বদলাবে, অনেক। আমি বলি আপনাকে ভাই, সেই জিনিসটা কি একটা ড্রামাটিক চেঞ্জ হয়ে যাবে। সেই চেঞ্জটা কীভাবে হবে? ধরেন মুক্তিযুদ্ধে এরা পড়ছিল বেকায়দা, আওয়ামী লীগ এরা কিন্তু বেকায়দায় ছিল। বেকায়দা এই কারণে আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধকে ওন করে, তারা মনে করে মুক্তিযুদ্ধটা আমাদের নিয়ে নেতৃত্বে হয়েছে, এটা কিন্তু মনে করে। ঘটনা সত্য মিথ্যা নিয়ে আলোচনা করতেছি না আমি, বাট তারা এটা মনে করে যে এই দেশটা আমরা স্বাধীন করছি, আমাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধটা হয়েছে। এখন তাদের পক্ষে তারা চাইলেও কিন্তু তারা পারছিল না যে জামাতের দিকে যেতে। এবং বিএনপি যদি সুযোগটা নিতে পারতো, বিএনপি কিন্তু নেয়নি। যখন মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা হয়েছে, যেমন আপনার এই যে ডিআরইউ যে ঘটনাটা, মঞ্চ 71, তাদেরকে যখন অপদস্থ করা হয়েছে তখন কিন্তু বিএনপি চুপ থাকছে। তখন যদি বিএনপি বলতো যে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা ঠিক হচ্ছে না, একটা কথা খেলে বলতো, একটা দেখলে বিবৃতি দিত একটা, তাহলে কিন্তু দেশের সমস্ত মুক্তিযোদ্ধারা বিএনপির দিকে কিন্তু ঝাঁপাই পড়তো। মনে রাখবেন, বিএনপি এবং আওয়ামী লীগ এই মুহূর্তে কিন্তু বিএনপি না, মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ এরা কিন্তু অনেকটা এতিমের মতো আছে। তারা একটা জায়গায় ছায়া খুঁজতেছে, কেউ আমাদেরকে নিক, কেউ আমাদেরকে বলুক তোমাদের সঙ্গে আমরা আছি। বিএনপি সেই সুযোগটা নিতে পারে নাই, একদম রিয়েলিটি। এখন যদি সারা দেশে কিন্তু মামলা মোকদ্দমা এগুলো বিএনপি লোকজন করতেছে, এই সমস্ত কারণে বিএনপির প্রতি কিন্তু এদের এক ধরনের ক্ষোভও আছে। কিন্তু মুক্তিযুদ্ধে প্রশ্নে জামাতের অবস্থানের কারণে তারা জামাতের দিকেও ভিড়তে পারছে না, এরকম একটা বেকায়দা কিন্তু এই লোকগুলো আছে। এখন যদি জামাত বলে যে মুক্তিযুদ্ধের সময় আমাদের দলের ভূমিকাতে ভুল ছিল, আমরা এই জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাই, যদি এই দুইটা কথা খালি বলতে পারে কোনোভাবে, ওই যে আপনার যদি বলে আর কি, ওটা পরে বলি, যদি বলতে পারে তাহলে কিন্তু এই লোকগুলি একটা যাওয়ার জায়গা থাকবে এবং তার প্রভাব ভয়ঙ্কর হবে বিএনপির জন্য। এবং আমার মনে হয় ওই যে ছোটবেলা শুনতাম না, যে জ্বর হলে পরে কুইনান খায়, কুইনান কিন্তু খুব তিতা। জামাত কিন্তু ভোটের স্বার্থে, রাজনীতির স্বার্থে ওই তিতা কুইনান গিলতেও পারে, আমার ধারণা আর কি। শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখেছি আমাদের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে এবং গণঅভ্যুত্থানের পর এখনো বলা হচ্ছে যে গণতন্ত্র সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। গণতন্ত্র উত্তরণে আসলে কি কি চ্যালেঞ্জ দেখছেন, ছোট্ট করে সরে শুনবো। এই সময় গণতন্ত্র উত্তরণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সরকার। এই সরকারই গণতান্ত্রিক বলে আমি মনে করি। এই সরকার গণতন্ত্র চায় কিনা এটা আমার সন্দেহ আছে। তারা যে গণতন্ত্রের কথা বলে সেটা গণতন্ত্র না। দেখেন, এই সরকার কয়েকদিন পর পরে কিন্তু একটা জিনিস বলে, জাতিসংঘের লোক আসছিল, তারা বলছে কতজন মারা গেছে, অমুক তমুক বলে না, খুব ওই জাতিসংঘের যে প্রতিবেদনের মধ্যে বলা আছে যে একটা বিশেষ একটা বিরাট জনগোষ্ঠীকে ভোটের বাইরে রাখলে সেটা গণতন্ত্র হবে না। তা আমরা তো এই সরকার তো তাই করতেছে। এই সরকার তো একটা বিরাট জনগোষ্ঠীকে ভোটের বাইরে রাখতেছে। আওয়ামী লীগের যে আপনি ইলেকশনের বাইরে রাখতেছে, আওয়ামী লীগকে এটা কে রাখছে? বিএনপি নো, জামাত নো, কেউ রাখে নাই, সরকার রাখছে। কারণ সিদ্ধান্তটা সরকারের কাছ থেকে আসছে এবং এর ফলে আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্র ব্যাহত হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।